আসিফ ও আয়েশা নতুন দম্পতি। তাদের বিয়ে হয়েছে কেবল 2.5 মাস হলো। আসিফ একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে, আর আয়েশা ঢাকার একটা নামকরা ভার্সিটির প্রফেসর। তাদের পরিচয় ভার্সিটি থেকে হলেও বিয়ে পর্যন্ত আসতে এক লম্বা সময় পার করতে হয়েছে। কর্মজীবনের ব্যস্ততায় বিয়ের পরে কোথাও যে ঘুরতে যাবে সেই সুযোগটাও করে তুলতে পারেনি। কিন্তু আসিফ এবার ঠিক করেছে যে এই শীতে সে আয়েশাকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাবেই। আয়েশার পাহাড়ি অঞ্চল অনেক পছন্দ, তাই সে ঠিক করেছে আয়েশাকে নিয়ে সে কোনো এক পাহাড়ি মনোরম পরিবেশেই ঘুরতে যাবে, আর এটাই হবে তাদের হানিমুন ট্যুর। আয়েশা আর আসিফ সময় বুঝে ছুটি তো বের করে ফেলেছে, কিন্তু আসিফ একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। সে জানে যে আয়েশা বিয়ের আগে থেকেই দেশের নানান পাহাড়ি এলাকাতে ঘুরতে গিয়েছে। তাহলে এবার তাকে কোথায় নিয়ে যাওয়া যায় যেখানে সে আগে কখনো ঘুরতে যায়নি? আসিফ চায় যে হানিমুনের এই সময়টুকু তাদের জীবনে একটা বিশেষ স্মৃতি হয়ে থাকুক। তাই সে চিন্তা করল যে আয়েশার সাথেই কথা বলে দুইজনের মনের মতো করে একটা ট্যুর প্ল্যান করবে। আয়েশা, তোমার পাহাড় পছন্দ আমি জানি, তাই আমাদের হানিমুনে পাহাড়ে ঘুরতে যাওয়াই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে। তুমি এত পাহাড়ি এলাকায় ঘুরেছো যে আমি এখন বুঝতেই পারছি না তোমায় নিয়ে কোথায় যাব। আমার পাহাড় পছন্দ ঠিক আছে, রাঙামাটি, চিটাগাং, সিলেট সহ অনেক জায়গায় আমার ঘুরে দেখা শেষ। এইবার তুমি ঠিক করো, তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাও। তুমি পুরো বাংলাদেশ ঘুরে দেখলেও আমার কিন্তু এত ঘুরে দেখা হয়নি। আমার কাছে তো সব জায়গায় নতুন। আমি তোমাকে নিয়ে এমন এক জায়গায় যেতে চাই যেখানে তুমি আগে কখনো যাওনি। আচ্ছা জনাব, তাহলে আপনিই ঠিক করুন আপনি কোথায় নিয়ে যেতে চান আমাকে। আপনি বলবেন আর আমি আপনার পিছু পিছু রওনা দিব। আচ্ছা ঠিক আছে। তুমি কি কখনো সাজেকে ঘুরতে গিয়েছো? তাহলে চলো আমরা সাজেক থেকে ঘুরে আসি। আমি তো এত ঘোরাঘুরি করার মানুষ না, কিন্তু সাজেক যাওয়ার একটা ইচ্ছে আমার অনেক আগে থেকেই আছে। যাওয়া যায়। আমি শুনেছি সাজেক নাকি এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে, ঘোরার জায়গাও আছে অনেক। আমার অফিসের এক কলিগের কাছে শুনেছি সাজেকে নাকি এখন অনেক রিসোর্ট হয়েছে। কিছু ছোট ছোট রিসোর্ট আছে, প্রাইভেট হাউসের মতো করে ভাড়া নেওয়া যায়। আমার ওই কলিগও নাকি তার ফ্যামিলি নিয়ে এভাবেই ছিল। শহরের কোলাহল থেকে একটু দূরে নীরবে পরিবারের সাথে সময় কাটানো যায়। তাহলে আমাদের জন্য এমনই একটি রিসোর্ট বুক করে ফেলি। হানিমুনে তাহলে শুধু আমরা দুজনই থাকবো। আমি আজকে বিকেলের মধ্যেই সব খোঁজখবর নিয়ে আমাদের টিকিটটা কেটে ফেলছি। 2 দিনের মধ্যেই আমরা রওনা দিব ইনশাল্লাহ। তুমি সব জিনিসপত্র, কাপড় চোপড় ঠিকঠাক করে গুছিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। যেই কথা সেই কাজ। আসিফ সত্যি 2 দিনের মধ্যেই সব ঠিক করে ফেলল। তারা শুক্রবার বিকেলে বাসে করে রওনা দিয়েছে সাজেকের দিকে। ঢাকা থেকে সাজেকের রাস্তা বহু দূর, কিন্তু তাদের কথা আর গল্পে মনে হচ্ছে এই লম্বা রাস্তা যেন 2 ঘন্টার ব্যবধানের। বাস চলতে চলতে মাঝরাত হয়ে গিয়েছে। আসিফ, আয়েশা সহ বাসের বাকি যাত্রীরা ঘুমিয়ে পড়েছে, আর বাস ছুটে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। রাত ফুরিয়ে ভোর হচ্ছে। সূর্যের আলো একটু একটু করে মেঘ ভেদ করে চারদিক আলোকিত করতে শুরু করেছে। ঠিক এমন সময় বাস থামল একটা স্টেশনে। সাজেক চলে এসেছে। বাস থেকে নামতেই তাদের শরীরে একটা মিষ্টি রোদের আভা যেন হাত বুলিয়ে দিয়ে গেল। হালকা ঠান্ডা বাতাস, আর যেখানেই চোখ যায় সেখানে সবুজে ভরা গাছগাছালি। মন প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ। আসিফ তার ফোনটা বের করে একটা প্রাইভেট কারের ড্রাইভারকে কল করল। ওর এক বন্ধু এই ড্রাইভারের ফোন নাম্বার ওকে দিয়েছিল, আর আসিফ ঢাকা থেকে এই ড্রাইভারের সাথে কথা বলে গাড়ি ঠিক করে রেখেছে। কারণ ওর বন্ধু ওকে বলেছিল যে ওদের রিসোর্ট নাকি পাহাড়ের একদম উপরে। বাস স্ট্যান্ড থেকেও আরো 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে সেখানে পৌঁছতে। গাড়ি ঠিক করে দেওয়ার পাশাপাশি আসিফের সেই বন্ধু তাদের জন্য একটা প্রাইভেট রিসোর্টও বুকিং করে দিয়েছিল। একটু অপেক্ষা করার পরপরই আসিফদের গাড়ি চলে আসে। সাদা রঙের একটা প্রিমিও, মডেল 2006-এর। আসিফের কাছে সকল তথ্য থাকায় গাড়ি চিনতে আর কোনো সমস্যা হয়নি। গাড়িটা কাছে আসতেই আসিফ ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব, আপনার এই প্রাইভেট কার কি পাহাড়ে উঠতে পারবে? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, অবশ্যই যাবে। আগে যেত না, কিন্তু এখন ওঠা যায়। পাহাড় অনেক উঁচু হলেও রাস্তা ভালোই সমতল আছে, আর রাস্তার অবস্থাও ভালো। গাড়ি জোরে টানলে খুব তাড়াতাড়ি উঠতে পারবো আশা করছি। আচ্ছা ঠিক আছে, আমাদের ব্যাগগুলো গাড়িতে তুলে নিন। আমরা গাড়ির ভেতরে গিয়ে বসলাম তাহলে। আচ্ছা স্যার।
ড্রাইভারের সাথে এই ছোট্ট কথোপকথনের সাথেই শুরু হলো আসিফ আর আয়েশার পাহাড়ের দিন। গাড়িতে ওঠার পর ড্রাইভার ওদেরকে জিজ্ঞাসা করল, স্যার আপনাদের এই পর্যন্ত আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি। আর নতুন নতুন বিয়ে বুঝেনি তো, পুরো রাস্তা কথা বলতে বলতেই কেটে গিয়েছে। আর হ্যাঁ, ভালো কথা, আপনার নামই তো জানা হলো না। জি, আমার নাম মজিদ, আমি এখানেই থাকি, বলতে পারেন লোকাল। এখানে আমার নানির বাড়ি। আমার বাবা আমি অনেক ছোট থাকতেই মারা গিয়েছে, তারপরই মা আমাকে এখানে নিয়ে চলে আসে। এখানকার অলিগলি রাস্তাঘাট সবই আমার চেনা। এই সবুজে ঘেরা পাহাড়ি এলাকাতে গাড়ি চালাতেও মজা আছে। আবার মাঝে মাঝে মানুষ গাড়ি ভাড়া নিলে সাজেকের বাইরেও ঘুরতে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো মজিদ সাহেব, আপনি তো এখানকার স্থানীয় লোক, কোথায় কি পাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়, সব কিছুই জানেন। তাহলে মাঝে মাঝে আমাদের এই জায়গাটি ঘুরে দেখাতে পারবেন তো? জি অবশ্যই, আপনাদের কাছে তো আমার মোবাইল নাম্বার রয়েছে, আমাকে ফোন দেবেন আর দেখবেন মুহূর্তের মধ্যেই চলে এসেছি। আমাকে ঢাকা থেকে মরিদ ভাই ফোন দিয়ে বলেছিল আপনি আসছেন, তার কথায় আমি সকাল সকাল সময় মতো বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়ে গিয়েছি। কিন্তু আপনাকে কোথায় নিয়ে যেতে হবে এই বিষয়ে আমাকে ফরিদ ভাই কিছু জানাননি। জি, ফরিদ ভাই আমার খুব কাছের বন্ধু, তিনি মাঝে মাঝেই সাজেকে ঘুরতে আসেন। আপনার কথা আমাকে ফরিদ ভাই বলেছে। ফরিদ ভাইয়ের সাথে যখন আমার কথা হয় তখন পর্যন্ত কোনো রিসোর্ট বুক করা হয়েছিল না, তাই আপনাকে কোনো ঠিকানা দিতে পারিনি। আপনাদের এই এলাকায় শিথিল পাহাড় নামে একটি পাহাড় আছে না? শুনেছি পাহাড়টা নাকি অনেক সুন্দর। ওই পাহাড়ে দুটি রিসোর্ট রয়েছে, সেখানে একটি রিসোর্ট বুক করেছি। শিথিল পাহাড়ে রিসোর্টও না ভাই, একটা অনেক আগে অবশ্য আর একটা রিসোর্ট ছিল, কিন্তু ওটা রিসোর্ট নাকি আমি নিশ্চিত জানি না। ওই রিসোর্ট কোনো এক কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাও বহুদিনের কথা। তাই বলা যায় যে বর্তমানে পাহাড়ে রিসোর্ট একটাই। আমি বুঝতে পেরেছি আপনারা কোথায় যাবেন, আমি নিয়ে যাচ্ছি। ও আচ্ছা। তাদের কথোপকথনের মধ্য দিয়ে সময় চলে গিয়েছে অনেক। এরই মধ্যে তারা রিসর্টের খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু হঠাৎ করেই মজিদ সাহেবের গাড়ি বন্ধ হয়ে গেল। আরে মজিদ সাহেব, কি হলো? গাড়ি থামালেন যে হঠাৎ করে? জি একটু অপেক্ষা করুন, গাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমি বাইরে গিয়ে চেক করে জানাচ্ছি। মজিদ সাহেব বাইরে এসে গাড়িতে কি সমস্যা হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে। গাড়ির পেছনের সাইডে গিয়ে সে দেখে যে গাড়ির পিছনের বাম পাশের চাকাটা ফেটে গিয়েছে। সেটা দেখতে পেয়ে সে ফেরত এসে আসিফদেরকে বলল, স্যার এই দুর্ভাগ্যবশত গাড়ির বাম পাশের চাকাটি ফেটে গিয়েছে। পাহাড়ি এলাকা তো, রাস্তা খুবই এলোমেলো, এইসব রাস্তায় গাড়ি চালানো কষ্টের হলেও হঠাৎ করেই চাকা কিভাবে ফেটে গেল তা বুঝতে পারলাম না। এই চাকা নিয়ে পাহাড়ে ওঠা সম্ভব না, এই রাস্তায় খালি কোনো গাড়িও পাবেন না, আপনাদের কষ্ট করে সামনের দিকে হেঁটেই যেতে হবে। এইটা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। বলছেন কি? এটা কিভাবে সম্ভব? চাকাটা বদলানোর কি কোনো ব্যবস্থা নেই? এত বড় পাহাড় পায়ে হেঁটে কিভাবে উঠবো আমরা? এটা কি সম্ভব? রিসোর্টের রাস্তার বেশি নেই, হাঁটা পায়ে মিনিট 10 মাত্র। আর চাকা পাল্টানোর ব্যবস্থাও আছে, কিন্তু আমি চাকা পাল্টাতে অনেক কাঁচা, এই কাজে আমার অনেক সময় লাগে। আপনি সময় নষ্ট না করে 10 মিনিট সামনে একটু হেঁটে গেলেই রিসোর্ট পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আর তো কিছু করারও নেই। তাহলে আমাদের জিনিসপত্র বের করে দিন, আমরা হেঁটে চলে যাই। হ্যাঁ চলো, বসে থেকে লাভ নেই, তার থেকে ভালো এই 10 মিনিট পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সামনে হেঁটে চলে যাই। রিসোর্টের কাছেই তো আছি, পৌঁছে যাব, তেমন কোনো কষ্ট হবে না। আয়শা আসিফের কথা শুনে ড্রাইভার গাড়ি থেকে তাদের সকল জিনিসপত্র নামিয়ে দিল। ওদের সাথে খুব বেশি জিনিসপত্র ছিল না, কারণ তারা ঘুরতে এসেছে মাত্র 4-5 দিনের জন্য। দুজনের কাঁধে দুটো ব্যাগ নিয়ে তারা রিসর্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করল। 10 মিনিটের আগেই তারা রিসর্টে পৌঁছে গিয়েছে। রিসর্টটির চারপাশ বাঁশের তৈরি বেড়া দিয়ে বাউন্ডারি করা। এর মাঝখানে একটা মাঝারি সাইজের কাঠের দরজা। দরজাতে কোনো তালা দেওয়ার ব্যবস্থা নেই। দরজাটা যে অনেকদিন আগের দেখে বোঝা যাচ্ছে, কারণ দরজাটা অনেকটাই লড়বড়ে। রাস্তা থেকে রিসর্টের দোতলা বাড়িটা খুব স্পষ্টই দেখা যাচ্ছে। রিসর্টের গেট দিয়ে ভিতরে আসলেই খোলা মাঠের মতো সবুজ ঘাসে ভরা জায়গা রয়েছে, আর গাছপালা দিয়ে ঘেরা এক সুন্দর নীরব পরিবেশ। পাহাড়ের ওপরে আশপাশ দিয়ে মেঘগুলো পেঁজা তুলোর মতো এদিক থেকে ওদিকে বয়ে চলেছে, যেন দেখলে মনে হয় যে হাত দিলেই ছোঁয়া যাবে। সামনের বারান্দাটাও সুবিশাল। বারান্দার সামনের দিকে বসার জন্য সোফা পাতা, সামনে ছোট ছোট টেবিল আর ভাঙা ফুলদানি। তার সামনেই রয়েছে বিশাল আকারের পুরনো দিনের একটা কাঠের দরজা। এইটাই বাড়িতে ঢোকার মেইন গেট।
দরজার রং উঠে গেছে, ঝাপসা কালো কালি আর ছাই লেগে আছে। দেখে মনে হচ্ছে বহুদিন কেউ ঠিকমতো পরিষ্কার করেনি। দরজাটা বন্ধ, আর আশপাশেও কোনো মানুষকে দেখা যাচ্ছে না। এত উঁচু পাহাড়ে মানুষ কম থাকবে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু রিসর্টের মধ্যে মেইন গেটে দারোয়ান, ভেতরে কর্মচারী থাকার কথা, কিন্তু এইখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। এসব কিছু চিন্তা করতে করতে আসিফ আর আয়েশা বারান্দার সোফাটাতে গিয়ে নিজেদের ব্যাগ রাখল। আসিফ উচ্চস্বরে বলল, ভেতরে কেউ আছেন? ম্যানেজার, ম্যানেজার, ভেতরে কি কেউ আছেন? না, কারো কোনো সারা শব্দই তো পাচ্ছি না। কেউ কি আছেন ভেতরে? কিন্তু সাথে সাথে কেউ তার কথার কোনো উত্তর দিল না। তাই সে ওই বিশাল পুরনো দিনের কাঠের দরজায় হাত দিয়ে কড়া নাড়তে লাগল। কয়েকবার জোরে জোরে কড়া নাড়ার পর ভেতর থেকে এক বৃদ্ধের খুব ভারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো, দাঁড়ান, আমি আসছি। এর কিছুক্ষণের মধ্যেই দরজা খোলার শব্দ পাওয়া গেল ভিতর থেকে। সেখানে দাঁড়িয়েছিলেন এক কুচকুচে কালো একজন বয়স্ক মানুষ। তার বয়স না হলেও 70-এর কম হবে না। পুরো শরীরের চামড়ায় বয়সের ছাপ পড়ে গিয়েছে। তাকে দেখা মাত্রই আসিফ সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা, আপনাদের রিসোর্টে আমাদের বুকিং ছিল, কিন্তু এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। আপনাদের ম্যানেজার কোথায়? ওয়ালাইকুম আসসালাম বাবা, ম্যানেজার তো নাই। এই তোমরা কি এখানে থাকার জন্য এসেছ? জি চাচা, আমি আপনাদের বাড়ি 4 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম। এখানে আমিও আমার স্ত্রী থাকবো। আপনাদের এলাকায় ঘুরতে এসেছি। ঢাকা থেকে আমার বন্ধু ফরিদ ভাই বুকিং করে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, ভেতরে আসো। আমি বুঝতে পেরেছি, আমাদের এলাকায় অনেক মানুষ ঘুরতে আসে। এই বাড়িতে কোনো ম্যানেজার নেই, আমি আর দারোয়ান থাকি। যারা আসে ঘুরতে, আমি আর দারোয়ান মিলেই খাতির যত্ন করি। এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আপনাকে একটা রুম দেখিয়ে দিচ্ছি, আপনারা ওই জায়গায় গিয়ে ওঠেন। এখন যা লাগে আমাকে বলবেন, আমি আইনে দেব। এই জায়গায় থাকেন, ঘোরাফেরা করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে এসেছি। সেই ঢাকা থেকে এই রিসোর্ট অনেক লম্বা পথ। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। জি, আবার পেছনে পেছনে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। গেট দিয়ে ভেতরে ঢুকেই 2 তলায় যাওয়ার সিঁড়ি রয়েছে। দোতলায় অনেকগুলো রুম রয়েছে, কিন্তু সবগুলো রুমের দরজাই বন্ধ করে রাখা, আর ময়লা জমে গিয়েছে সেখানে। আসিফ ঠিকমতো গুনে দেখেনি, কিন্তু তারপরও মোটামুটি 8 থেকে 10টা রুম হবে। আসিফ আর আয়েশাকে থাকার জন্য উপরের দোতলায় একটা রুম দেওয়া হলো। ঘরে ঢোকা মাত্রই তাদের নাকে কেমন যেন একটা বোটকা পুরা গন্ধ এলো। তারা সেদিকে খুব একটা ভ্রুক্ষেপ করল না। 2 তলার প্রথম রুমটি তাদেরকে দেওয়া হয়েছে। এই রুমটা নাকি সবচেয়ে বড়। রুমের সাথে একটি বারান্দা রয়েছে, যে বারান্দা থেকে বাইরের অপূর্ব দৃশ্য দেখা যায়। সেই সৌন্দর্যে বিমোহিত হয়ে আয়েশা আর আসিফ সেই দিকে চেয়ে রইল। ওরা ওদের ঘরে পৌঁছানোর পর আসিফ ফ্যানের সুইচটা অন করল, কিন্তু ফ্যান চলছে না। সে ওই বৃদ্ধ চাচাকে বলল, আরে চাচা, ব্যাপার কি? ফ্যান ঘুরছে না যে? কারেন্ট নাই নাকি আপনাদের এখানে? আরে বাবা, পাহাড়ের ওপরে কারেন্ট খুঁজতেছ? তাহলে কি আর পাহাড়ে ঘুরতে আসার মজা থাকে নাকি? কেন চাচা, পাহাড়ের উপরে তো এখন কারেন্ট থাকে। রিসোর্টের আলো, ফ্যানের ব্যবস্থা তো সব জায়গাতেই রয়েছে। বাবা, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তো তেমন ব্যবস্থা নেই। এই পাহাড়ের অনেক ওপরে তো এই মেঘের ঠান্ডা বাতাস শীতল হয়ে থাকে, তাই ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না। আর যদি বলো বাতির কথা, তাহলে আমি রাতের বেলা এই পুরো বাড়িতে মোমবাতি দিয়ে ভইরা ফেলাই। আলোর কোনো কমতি হবে না। এই পাহাড়ে আইসা যদি শহরের মতো থাকতে চাও, তাইলে কি আর মজা আছে? এই পাহাড়ে আইসা পাহাড়ি মানুষদের মতো থাইকা যাও, দেখবা শান্তি পাবা। চাচা কিন্তু খারাপ কথা বলে নাই আয়েশা। তাহলে থেকে যাও না কয়দিন আলো আধারে দুনিয়াতে। আসিফ, মজা করো না তো। বাসায় ফোন করে জানাতে হবে। এমনিতেই আসতে আসতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এখন যদি কারেন্টের জন্য ফোনে চার্জ দিতে না পারি, তাহলে তো বাসায় ফোন দিয়ে জানাতেও পারবো না যে আমরা পৌঁছে গেছি। আরে সমস্যা নেই, বাসার সবাই বুঝে নেবে যে হানিমুনে গিয়ে আমরা দিন দুনিয়া সব ভুলে গিয়েছি। ফোন দিয়ে কি হবে? ঘুরতে এসেছি, এই অপরূপ সৌন্দর্য উপভোগ করব। সাথে তো ক্যামেরা নিয়ে এসেছি, তাই না? যত ছবি তোলার আছে ক্যামেরা দিয়ে তুলে নেব। ফোনের চিন্তা এবার বাদ দাও,
কিছুদিন যান্ত্রিক জীবনের বাইরে একটু শান্তির দিন কাটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এভাবেই নতুন একটা এক্সপিরিয়েন্স উপভোগ করা যাক। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি আসি, আমি নিচে আছি। তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার ডাক দিও। আচ্ছা চাচা, আপনি এবার যেতে পারেন। আমরা একটু ফ্রেশ হয়ে আপাতত ঘুমাবো। বাসে সারা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। বাস স্ট্যান্ড থেকে আমাদের খাওয়া দাওয়া করে এসেছি, তাই আপনার এখন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমরা ঘুম থেকে কখন উঠি তার কোনো ঠিক নেই। ওঠার পর আপনাকে ডাক দিব, সেই সময় খাবার দিয়েন। আচ্ছা বাবা। ওদের সাথে কথা বলে বৃদ্ধ চাচা ঘর থেকে বেরিয়ে গেলেন। আসিফ আর আয়েশা ফ্রেশ হয়ে ঘুমাতে গেল। বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। আসলে পুরো ঘরকে ঠান্ডা রাখার জন্য এটাই যথেষ্ট, আর এর জন্যই ফ্যানের কোনো প্রয়োজন বোধ হচ্ছে না। আর ফ্যান থাকলেও মনে হয় না এই ঠান্ডা বাতাসে তা চালানোর কোনো প্রয়োজন হতো। আসিফের ঘুম যখন ভাঙল তখন সন্ধে হয়ে গিয়েছে। ও দেখল আয়েশা তখনও ঘুমাচ্ছে। ও ফ্রেশ হয়ে এসে আয়েশাকে ডেকে তুলল। আয়েশা, ওঠো, সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে পড়ো। সেই সকালে হালকা নাস্তা করে আমরা চলে এসেছি। সারাদিন না খাওয়া, এবার কিছু খেয়ে নাও, নয়তো আবার বলবে এই পাহাড়ে হানিমুনে নিয়ে এসে তোমাকে না খাইয়ে রেখেছি। হ্যাঁ, তুমি গিয়ে চাচাকে খাবার তৈরি করতে বলে দাও, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আসিফ নিচে গিয়ে উচ্চস্বরে চাচা চাচা বলে 2-3 বার ডাক দিতেই বয়স্ক লোকটি নিচতলার এক রুম থেকে বেরিয়ে এসে বললেন, জি বাবা, এই ডাকতে ছিলেন, আপনার কিছু লাগবে? হ্যাঁ চাচা, লম্বা সময় হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমরা না খেয়েই রয়েছি। আপনি আমাদের খাবার জন্য ব্যবস্থা করেন। জি, আমি দারোয়ানকে বাজারে পাঠিয়ে দিয়েছি। ও আপনাদের জন্য বাজার থেকে খাবার কিনতে গিয়েছে। আপনারা না বলেই চলে এসেছেন। কি খাবেন না খাবেন বুঝতেছিলাম না, তাই আজ বাড়িতে রান্না করার ব্যবস্থা করা হয়নি। আপনারা আজকের জন্য বাইরের কেনা খাবার খেয়ে নিন। কালকে থেকে আপনাদের জন্য এখানে রান্নার ব্যবস্থা করা হবে। আপনাদের বাড়িতে দারোয়ান আছে? কই দেখলাম না তো। আমরা যখন এখানে আসলাম মেইন গেটে তো কেউ ছিল না। আরে না, এখানে তো আমি আর দারোয়ানই থাকি। আপনি যখন এসেছেন হয়তো তখন দারোয়ানি গেটে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি ডাইনিং টেবিলে বসলাম। একটু পর আমার ওয়াইফও নিচে আসবে। খাবার নিয়ে আসলে তাড়াতাড়ি আমাদের খাবারটি টেবিলে দিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে আয়েশা নিচে নেমে এলো। আসিফ ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল। তাদের কথোপকথনের মাঝেই দরজা দিয়ে একটি চিকন করে লম্বা কালো লোক এসে ঢুকল। কালো তো কালো, সে যেন কোষ্ঠী পাথরের তৈরি। চোখ দুটো হালকা লালচে বর্ণের, মাথায় কোনো চুল ছিল না, মুখে দাড়িগোঁফও নেই, হাতে খাবারের ব্যাগ ধরা। খাবারের ব্যাগ দেখে আসিফ আর আয়েশা বুঝে গিয়েছিল যে এটাই দারোয়ান। আর না বোঝারই কি আছে, কারণ সেই লোকটা দারোয়ানের পোশাক পরে। এক হাতে খাবার আর অন্য হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে এসে আসিফ আর আয়েশাকে দেখে সালাম দিয়ে খাবারের ব্যাগগুলো টেবিলের ওপর রাখল সে। সালাম সাব, সালাম ম্যাম। খাবারের ব্যাগ টেবিলে রাখার সময় আয়েশা খেয়াল করল দারোয়ানের হাতের কিছু অংশে ক্ষতের দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে যে তার হাত পুড়ে গিয়েছিল। সে বলল, আরে, আপনার হাতে এটা কিসের দাগ? দেখে মনে হচ্ছে কখনো গুরুতরভাবে আহত হয়েছিলেন। আপা, অনেক আগে একবার পাহাড়ে আগুন লেগেছিল। ওই আগুন নিভাইতে গিয়ে আমার হাতে আগুন ধরেছিল। ওই সময় হাতের কিছুটা অংশ পুড়ে গেছিল, পরে ঠিক হয়ে গেছে, কিন্তু পুরা দাগগুলো এখন পর্যন্ত আর যায় নাই। ও আচ্ছা, ঠিক আছে। সবই তো বুঝলাম দারোয়ান সাহেব, কিন্তু গেটের সামনে থাকেন না কেন? আপনি না থাকার ফাঁকে যদি কোনো চোর চলে আসে তাহলে কি করবেন? আজকে কিন্তু আমরাও আপনার অনুপস্থিতিতে আপনাকে ফাঁকি দিয়ে ভেতরে চলে এসেছি। আসলে স্যার, এই পাহাড়ের উপর তো এত মানুষ আসে না, আর আমাদের বাড়িঘর তো পুরনো হইয়া গেছে। এই বাড়িঘরে এখন আর মানুষ ঘুরতে আসতে চাই না। আজকে যে আপনারা আসবেন আমি জানতাম না, নয়তো মেন গেটেই দাঁড়ায় থাকতাম, আমাকে ওইখানেই পেয়ে যেতেন। আচ্ছা আচ্ছা, সবই বুঝলাম। এখন তাহলে চাচাকে বলে আমাদের খাবার বেড়ে দিন, অনেক ক্ষুধা লেগেছে। আগে খেয়ে নেই, তারপর আপনার সাথে কথা বলা যাবে।
চাচা এবং দারোয়ানের সাথে কিছু কথোপকথনের মাঝে আসিফ আর আয়েশা রাতের খাবার শেষ করল। শেষ করে তারা চলে গেল রিসর্টের ছাদে, যেখান থেকে অপরূপ রাতের আকাশ দেখা যায়। শীতল হাওয়া মন ছুঁয়ে যায়। চাঁদের আলো চারপাশে ছড়িয়ে পড়ে যেন এক নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। আশেপাশের পাহাড় পর্যন্ত সে আলোয় উদ্ভাসিত হয়ে গিয়েছে। এই অপরূপ স্থানে দাঁড়িয়ে যখন আসিফ আয়েশা নবদম্পতি প্রকৃতির মায়া দেখছিল, ঠিক সে সময় আয়েশা খেয়াল করল দূরের এক পাহাড়ের উপরে একটা কালো ছায়া দাঁড়িয়ে। ছায়াটার আকৃতিটা অনেকটা তাদের দারোয়ানের মতো লাগলো। কিন্তু দারোয়ান ওখানে যাবে কিভাবে? এই তো মাত্র নিচে কথা হলো তার সাথে। আয়েশা আসিফকে ডেকে বলল, আসিফ দেখো, ওটা আমাদের বাড়ির দারোয়ান না? দারোয়ান ওই পাহাড়ের ওপর কি করছে? আর ও ওখানে গেলই বা কিভাবে? একটু আগেও নিচে ছিলেন। তোমার কোথাও ভুল হচ্ছে। দেখো, ওই পাহাড়টা অনেক উঁচু, আর দারোয়ান আমাদের সাথেই একটু আগেই ছিল। দারোয়ানের এত তাড়াতাড়ি ওই পাহাড়ে উঠতে পারা কোনোভাবেই সম্ভব নয়। আর অন্যদিকে এই রাতের অন্ধকারে তো এটা অসম্ভব। আমার মনে হয় না ওই জায়গায় কোনো মানুষ থাকতে পারে। তোমার অবশ্যই কোথাও ভুল হচ্ছে। আর তাছাড়া দারোয়ান ওই জায়গায় যাবে কি করে? ঠিক করে তো দেখাও যাচ্ছে না এত অন্ধকারে। আয়েশা, এটা আমাদের বাড়ির দারোয়ান না, তুমি ঠিক করে দেখো। আর এইসব কিছু চিন্তা ভাবনা করা বাদ দিয়ে চলো ঘুমাতে যাই। কাল সকাল সকালে প্রকৃতি দেখতে যেতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো শুয়ে পড়ি। আয়েশা আর আসিফ তাদের ঘরে ঘুমাতে চলে গেল। সারা দিনের সেই লম্বা ঘুমের পরেও ওরা কিছুক্ষণের মধ্যেই দ্রুতই ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে হঠাৎ করে আয়েশার ঘুম হালকা হয়ে গিয়েছিল। সে খেয়াল করল কোথা থেকে যেন একজন মানুষের চিৎকারের শব্দ আসছে। আয়েশা খাটের উপর উঠে বসল। সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল আসলেই কি কেউ চিৎকার করছে, নাকি এটা তার মনের ভুল। কিন্তু না, আসলেই অনেক দূর থেকে সে চিৎকার ভেসে আসছে। কেউ জোরে জোরে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করছে। আয়েশা ঠিক বুঝতে পারছে না শব্দটা ঠিক কোত্থেকে আসছে। সে আসিফকে না ডেকেই বারান্দাতে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে সে শোনার চেষ্টা করলো যে শব্দটা ঠিক এদিক থেকে আসছে কিনা। কিন্তু না, বাইরে তো কোনো সারা শব্দ নেই। একদম নিস্তব্ধ ফাঁকা জায়গা, আর চারপাশে শুধু পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে যদি কেউ কোনো চিৎকার চেঁচামেচি করে তাহলে তা অবশ্যই প্রতিফলিত হওয়ার কথা। তাই সে এবার তাদের রুমের ভেতরের দরজা খুলে বাইরে এসে নিচতলার দিকে তাকালো। আয়েশা বুঝতে পারছে যে নিচতলা থেকে এই চিৎকারের শব্দটা আসছে। সে তখন ভাবল, বাড়িতে তো সে, আসিফ, দারোয়ান আর বৃদ্ধ চাচা ছাড়া কেউ থাকার কথা না। তাহলে এই চিৎকার কে করছে? নিচে কি দারোয়ান বা চাচার কি কোনো সমস্যা হয়েছে? এটা ভেবে সে নিচের দিকে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। নিচে নামতে নামতে হঠাৎ চিৎকারের শব্দটা এক উচ্চ হাসির শব্দে পরিণত হতে শুরু করলো। আয়েশা এবার ভয় পেতে শুরু করেছে। সে ভয়ে ভয়ে চারপাশে তাকাতে লাগলো। বাড়ির নিচতলার মধ্যপ্রান্তে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে তার মনে হলো কেউ ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে পিছনে ঘুরতেই দেখে যে সেই বৃদ্ধ চাচা দাঁড়িয়ে। অন্ধকারে তার চোখ দুটো কেমন যেন জল জল করছে। আয়েশা ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে দু এক পা পিছনে চলে আসে। চাচা, আপনি এখানে? জি মা, আমি তো আপনার পায়ের শব্দ পেয়ে বাইরে চলে এলাম। যে আপনার কিছু লাগবে নাকি? না চাচা, আমি আসলে কেমন যেন একটু অদ্ভুত শব্দ শুনছিলাম। কে যেন জোরে জোরে চিৎকার করে ডাকছিল। আবার একটু পরে নিচে নামতেই খেয়াল করলাম হাসির শব্দ। না মা, এখানে তো এমন কেউ নেই, আর কোনো চিৎকার চেঁচামেচি শব্দ পাওয়া যায়নি। আমি তো নিচেই ছিলাম। বাইরে এমন শব্দ হলে দারোয়ান বাইরে আছে, শুনতে পাইতো। পাহাড়ি এলাকা তো বাবা, মনে হয় তুমি কোনো পশু পাখির শব্দ পেয়েছো। পাহাড়ের ওপর এমনও অনেক জীবজন্তু থাকে যারা রাতের বেলায় ডাকে। এগুলো কিছু না, তুমি ওপরে গিয়ে ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা চাচা, আপনিও যান, ঘুমিয়ে পড়ুন, সকালে দেখা হবে। বৃদ্ধের সাথে কথা বলার পরেও আয়েশা নিজের মাথা থেকে এটা কোনোভাবেই বের করতে পারছে না যে সে একটা চিৎকারের শব্দ শুনতে পেয়েছে। আর নিচে নামার সময় সে অট্টহাসি বা কি হাসছিল। তার মনের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করছিল।
সে এসব চিন্তা করতে করতে উপরের ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল। খানিকক্ষণ এপাশ ওপাশ করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল। এরই মধ্যে সকাল হয়ে গিয়েছে। সকালে আসিফ এবং আয়েশা দুজনেই ঘুম থেকে উঠে নিচে চলে এসেছে। নিচে এসেই দেখে সেই বৃদ্ধ চাচা তাদের জন্য সকালের নাস্তা রেডি করে ফেলেছেন। সেটা দেখে আসিফ বলল, আরে চাচা, আপনি তো দেখি সকাল সকাল সবকিছু তৈরি করে বসে আছেন, তাহলে আমাদের ডাক দিবেন না? আগেই নিচে চলে আসতাম। তোমরা এখন নিচে আসবে আমি জানতাম, তাই আর ডাক দিনি। আসো, বসে খেয়ে নাও। হ্যাঁ, আয়েশা বসে যাও, আগে খেয়ে নিই। সকালে উঠে তখনও আয়েশা আগের রাতের কথা আসিফকে জানায়নি। ও তখনও চিন্তা করছিল যে আসিফকে সেটা বললে ও কিভাবে নেবে। খাবার টেবিলে বসে আয়েশা আসিফের সাথে বিষয়টা নিয়ে আলাপ করবে বলে সিদ্ধান্ত নিল। আসিফকে বলল, আসিফ, তোমাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, কাল রাতে তুমি যখন ঘুমিয়েছিলে, তুমি কি ঘুমের মধ্যে কোনো চিৎকার বা হাসির শব্দ শুনতে পেয়েছিলে? কই না তো, আমি তো এরকম কোনো শব্দ শুনতে পাইনি। কাল রাতে আমি এক কথায় মরার মতো ঘুমিয়েছিলাম। এত লম্বা জার্নির পরে আমার আর শরীরটা ঠিক চলছিল না। ঘুমন্ত অবস্থায় কোনো কিছু তো খেয়াল রাখতে পারিনি। হ্যাঁ, এজন্যই আমি তোমাকে কাল রাতে ডেকে তুলিনি। কিন্তু কাল রাতে আমি কেমন যেন একটা শব্দের আভাস পেয়েছি। প্রথমে একটা চিৎকারের শব্দ শুনতে পেয়েছি, তারপর সেই শব্দটা হাসির শব্দে রূপান্তরিত হয়ে যায়। আমি যখন নিচতলায় এসে খুঁজি, শব্দটা কোত্থেকে আসছে বোঝার চেষ্টা করি, আমার চাচার সাথে দেখা হয়ে যায়। আর তিনি আমাকে কি বললেন জানো? এমন কোনো শব্দই নাকি হয়নি। তাই আমি ওপরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু এই বিষয়টা না আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না। আসিফ, বিশ্বাস করো, আমার এত বড় ভুল হওয়ার কথাই না। কাল অনেক লম্বা জার্নি করে এসেছো, তাই হয়তো এমন ভুল হয়েছে। পাহাড়ি এলাকায় দূরের শব্দ বাতাসে ভাসতে থাকে। আর যদি আমাদের এখানে এমন কিছু হতো, তাহলে তো আমি, চাচা বা দারোয়ান ছিলাম, তুমি ছাড়া কেউ না কেউ অবশ্যই শব্দটা শুনতে পেতাম। হ্যাঁ, তা ঠিক বলেছ। থাক, এবার এসব কথা বাদ দাও। আচ্ছা বলো তো, সকাল সকাল তো উঠে পড়লে, এবার আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে একটু শুনি। তাদের কথার মাঝেই দারোয়ান চলে এসেছে। দেখো, আসলে তো আমরা এখানে কিছুই চিনি না। দেখা যাক তোমাকে নিয়ে কোথায় যাওয়া যায়। আপনারা কি কোথাও যাওয়ার কথা চিন্তা ভাবনা করেছেন নাকি? চিন্তা করি তো লাভ নাই, আপনারা তো কোথাও যেতে পারবেন না। কোথাও যেতে পারবো না বলতে? না, বাইরে তো একটু পরে বৃষ্টি নামবো। এই বৃষ্টিতে পাহাড়ি অঞ্চল কোথায় যাবেন? যদি পিছলা খাইয়া পইরা যান। আকাশ তো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টি কোথা থেকে আসবে? এই একটু পরে বৃষ্টি নামবো। আমরা পাহাড়ি অঞ্চলে মানুষ তো পাহাড়ের ভাব বুঝি, ওইটা আপনারা বুঝবেন না। আইসকা আর কোথাও যাওয়ার কথা চিন্তা কইরেন না। এই বৃষ্টিতে বের হইলে বিপদ হইতে পারে। আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয়। আমরা বের হই, আশেপাশেই থাকবো। যদি বৃষ্টি হয় তাহলে সাথে সাথে আবার ফিরে আসবো। আসিফ কথা শেষ করতে না করতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশ তো একদম পরিষ্কারই ছিল, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি একদমই প্রত্যাশাহীন ছিল আসিফ আর আয়েশার কাছে। দেখছেন, বলেছিলাম না একটু পরে বৃষ্টি হবে। আপনারা থাকেন বাড়িতে, আমি বাইরের দিকটা সামলাই। সারা দিন মুষলধারে বৃষ্টি হলো। বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায়ই নেই। আসিফ আর আয়েশা নিজেদের ঘরের বারান্দায় বসে সে অপরূপ দৃশ্য উপভোগ করছে। এভাবেই তাদের পুরোটা দিন শেষ হয়ে গেল। গভীর রাত, আবার হঠাৎ আয়েশার কানে সেই চিৎকার আর হাসির শব্দ ভেসে এসেছে। বাঁচাও, আমাকে বাঁচাও। আয়েশার ঘুম ভেঙে গিয়েছে। সে কোনোভাবে বুঝে উঠতে পারছে না এই শব্দ ঠিক কোথা থেকে আসছে। কিন্তু আজ সে আসিফকে ডেকে তুলল। আসিফ, আই আসিফ, একটু ওঠো তো। কি কি হয়েছে? এত রাতে ডেকে তুলছো কেন? না, একটু ওঠো না। দেখো, আমি কালকে তোমাকে একটা শব্দের কথা বলেছিলাম না, আজকে আমি ওই শব্দটা পাচ্ছি। আসিফ শোয়া থেকে উঠে বসল। উঠে শোনার চেষ্টা করলো আসলেও কোনো শব্দ কোথা থেকে আসছে কিনা, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও কোনো শব্দই তো সে শুনতে পেল না। আসিফ,
তুমি কি শুনতে পেরেছো? কোন একজন মধ্যবয়স্ক মানুষ জোরে জোরে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর পারছি না, পুড়ে যাচ্ছি বলে চিৎকার করছে। না আয়েশা, আমি এমন কিছুই শুনতে পারছি না। আমার মনে হয় তুমি ভুল শুনছো। জায়গা পরিবর্তন হওয়ার ফলে মনে হয় তোমার ঠিক মতো ঘুম হয়নি, তাই এমন সমস্যা হচ্ছে। না আসিফ, আমার এমন ভুল কখনো হতেই পারে না। এই বাড়িতে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে, আমি ঠিক পুরো বিষয়টা বুঝে উঠতে পারছি না। তুমি কি আমার সাথে একবার নিচে গিয়ে দেখবে এই শব্দটা কোথা থেকে আসছে? আমি কি নিচে গিয়ে দেখবো? আমি তো কোনো শব্দ পাচ্ছি না। তুমি আসো, ঘুমিয়ে যাও। আমি সকালে উঠে পুরো বাড়ি চেক করে দেখব। আর বাড়িতে যদি কোনো সমস্যাও থেকে থাকে তাহলে দারোয়ান এবং চাচার সাথে কথা বলবো। এখন তুমি শুয়ে পড়ো তো। ভোরবেলায় আসিফ আর আয়েশা দুজনেই ঘুম থেকে উঠে নিচে চলে এলো। সকালের নাস্তা করে তারা যখন বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দারোয়ান আসলো। কি সাহেব, আবার বুঝি বাইরে যাওয়ার কথা চিন্তা করতেছেন? জি হ্যাঁ, দুদিন হয়ে গেল আপনাদের এলাকায় এলাম। এবার একটু এই মনোরম পরিবেশ ঘুরে দেখা যাক। আচ্ছা শুনুন, আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল। আপনি রাতের বেলা কোথায় থাকেন? জি, আমি তো রাতের বেলা ওই মেইন গেটের কাছেই থাকি। দারোয়ান মানুষ, সারাক্ষণ পাহারাই দিই। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি কি কাল রাতের বেলা কোনো চিৎকার চেঁচামেচির শব্দ পেয়েছিলেন? না, এমন তো কোনো শব্দ পাই নাই। আপনি যদি পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছুই থাকে যা চোখে দেখা যায় না, সেই সব কিছু এড়িয়ে চলতে হয়। বেশি গভীরে যাওয়া ঠিক হয় না। এটা আপনি কেমন কথা বললেন? আপা, এটা পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলের ভাব ভালো না। পাহাড়ে কত কিছুই থাকে, পাহাড়ে অনেক রহস্য আছে। এই সব কিছুর এত গভীরে যেতে নেই। কিছু জিনিস পাহাড়ের উপর ছাইরা দেন। সে যাই হোক, এত আধ্যাত্মিক কথাবার্তার কোনো প্রয়োজন নেই। এবার চলো জায়গাটা ঘুরে দেখা যাক। ভাইজান, আপনাদের কপাল খারাপ। কালকে বৃষ্টির জন্য কোথাও যাইতে পারেননি। বৃষ্টিতে রাস্তার অনেক গাছ ভাঙা পইরা রয়েছে, তাই যাতায়াত করার কোনো উপায় নাই। তাই মনে হয় না আপনারা আজকেও কোথাও ঘুরতে যেতে পারবেন। কাল সারাদিন সারা রাত অবশ্য প্রচুর বৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকা, দু চারটা গাছ ভেঙে রাস্তায় পড়ে থাকা খুবই স্বাভাবিক, কিন্তু তাই বলে কি কোনোভাবে বাইরে যাওয়া সম্ভব না? এইটা পাহাড়ি এলাকা, একবার যদি গাছ ভেঙে রাস্তায় পড়ে যায় তাহলে অনেকদিন লাগে রাস্তা ক্লিয়ার হইতে। এখন কতদিন সময় লাগবে বলা যাইতেছে না। মনে হয় না 3-4 দিনের আগে আপনারা কোনোভাবেই বাইরে যাইতে পারবেন। রাস্তার কোনো গাড়ি ঘোড়া বা আশেপাশে মানুষজন নাই। আচ্ছা চলো রিসোর্টটাই ঘুরে আসি। রিসোর্টটা তো কম বড় নয়, এটাই ঘুরে দেখি। পাহাড়ের উপর যেহেতু, আশা করি ভালোই লাগবে। ওরা দারোয়ানের সাথে হাঁটা শুরু করলো। বাড়িতে আসার সময় তো সামনের টুকু দেখেছেন, এবার চলেন আপনাদের বাড়ির পেছনের পাশটা দেখাই। সামনের থেকে বাড়ির পিছনের দিক সুন্দর বেশি, আর ওইদিকে জায়গাও বেশি আছে। বলতে বলতে দারোয়ান তাদের বাড়ির পেছনে নিয়ে এলো। বাড়ির পেছনের জায়গাটা আসলেও অনেক বড়। দু চোখ যে পর্যন্ত যায় সেই পর্যন্ত বাড়ির বাউন্ডারি। বিশাল এই বাউন্ডারির ভিতরে পুরোটা জায়গা জুড়ে বাগান করা, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই বাগানের যত্ন নেওয়ার মতো কোনো লোক নেই। খুবই সাদামাটা অবস্থায় পড়ে আছে, জঙ্গলে ভরে গিয়েছে চারদিক। দারোয়ান সারাদিন গেটের সামনে বসে থাকে, আর চাচার যে বয়স হয়েছে, এই বয়সে বিশাল বড় এই বাগানের যত্ন নেওয়া তার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বাগান দিয়ে হাঁটতে হাঁটতে তারা সামনের দিকে এগিয়ে গেল। এগিয়ে যেতে যেতে পাহাড়ের এক কিনারা ঘেঁষে একটা কবর দেখতে পেল ওরা। আসিফ দারোয়ানকে জিজ্ঞেস করলো, দারোয়ান সাহেব, এটা কি কবর নাকি? জি, এটা এই বাড়ির মালিকের কবর। বাড়ির মালিকের কবর ঠিক আছে, তা কবরে তো অযত্নে পড়ে রয়েছে কেন? এই বাড়িতে থাকেই কে,
যে এই কবর পরিষ্কার করবে? কেন আপনারা আছেন না? আপনারাও তো মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে পারেন। আপনারা এইচেন দেখে আমরা আছি, নয়তো আমরাও বাড়িতে থাকি নে। আমরা যে কোন জগতে থাকি তাই তো বুঝিনি। আবার এই কবর পরিষ্কার করবে কে? হ্যাঁ, আপনাদের বাড়ি যে ফাঁকা থাকে সেটা তো আমরা এসেই বুঝতে পেরেছি। এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা। আচ্ছা, বাড়ির মালিকের সন্তান নেই? তার বউ বাচ্চা বর্তমানে কোথায় আছে? তারা কি কেউ ঘুরতে আসে না এখানে? না, কেউই আসে না। তারা আর কেউই এখানে নাই। সেই এক বিশাল ইতিহাস। ইতিহাস ঘাইটা কোনো লাভ নাই। আপনারা ঘুরতে এইছেন, ঘোরাঘুরি করেন, এত ইতিহাস জানতে চাইয়েন না। ইতিহাস ঘাটা ভালো না। অনেক কিছু বের হয়ে আসে যা বের হয়ে আসার দরকার ছিল না। অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। দারোয়ান এই কথাগুলো বেশ কঠিন সুরেই বলেছিল। আসিফ কিংবা আয়েশার দুজনের কারোরই সেটা পছন্দ হয়নি। যাই হোক, ওটা নিয়ে আর কিছু বলল না কেউই। তারা তাদের নিজেদের মতো সময় কাটাতে শুরু করল। এভাবেই তাদের পাহাড়ের মনোরম পরিবেশের মাঝখানে পুরোটা সন্ধ্যা কেটে গেল। রাতে খাবার টেবিলেও সবকিছু স্বাভাবিক ছিল। তারপর যখন আয়েশা আর আসিফ রাতে শোয়ার ঘরে চলে যায়, তখন তাদের ঘরে পুরো একটা গন্ধ তীব্র হতে থাকে। যে গন্ধটা তারা এখানে আসার পরপরই পেয়েছিল। এমন তীব্র গন্ধে তারা কিভাবে পুরো রাত কাটাবে ঠিক বুঝে উঠতে পারছে না। আসিফ আয়েশাকে বলল, আচ্ছা, তুমি কি খেয়াল করেছো আসার পর থেকেই কেমন যেন একটি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কিন্তু কোনো কিছু পড়ছে এমন তো দেখছি না। তাহলে পোড়া গন্ধটা আসছে কোথা থেকে? এই গন্ধ তো আমিও পাচ্ছি, কিন্তু কোথা থেকে যে আসছে বুঝতে পারছি না। এই রিসোর্টটা না আমার আসলে ঠিক ভালো লাগছে না। কেমন যেন একটা পরিবেশ, একদম নিস্তব্ধ, আধার। আর দারোয়ান চাচার কথাবার্তা চলাফেরা আমার ভালো লাগছে না আসিফ। কেমন যেন সবকিছু এক রহস্যের মতো লাগছে। তার উপর দিয়ে রাতে শুনতে পাওয়া ওই চিৎকার, চেঁচামেচি, হাসির শব্দ আমার মনে কেমন একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। আমার কোনো কিছুতে শান্তি লাগছে না। আচ্ছা আসিফ, আমরা কি অন্য কোনো রিসোর্টে চলে যেতে পারি না? দেখো, রাস্তা তো চাইলেই চেঞ্জ করা যায়, কিন্তু দারোয়ান তো বলল 2 দিক থেকেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যাতায়াত করার মতো অবস্থা নেই। তাহলে এই অবস্থায় আমরা কোথায় যাব? আপাতত যে 3 দিন সাজেকে আছি এখানেই থাকি। আমাদের এই 2 দিন তো ভালোই গিয়েছে, তাহলে আশা করি বাকি 3 দিনও ভালোই যাবে। এখন এইসব কথা রেখে শুয়ে পড়ো। কালকের মধ্যে যদি রাস্তা খুলে যায় তাহলে আশেপাশে কোথাও ঘুরতে যাব। আসার পর থেকে তো কোথাও ঘুরতে যেতেই পারলাম না। রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় নিচতলা থেকে আবার চিৎকারের শব্দ আসছে। এবার আয়েশা না, আসিফ চিৎকারটা প্রথম শুনতে পায়। চিৎকারের শব্দেই ওর ঘুম ভেঙেছে। আসিফ এই প্রথমবার এই চিৎকারের শব্দ শুনতে পেয়েছে। শব্দটা শোনার সাথে সাথে সে বুঝতে পেরেছিল যে আয়েশা ঠিকই বলেছিল, আর রোজ রাতেই চিৎকারের শব্দ পাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আসিফ বুকে সাহস নিয়ে আয়েশাকে ঘুমন্ত অবস্থাতে রেখেই শব্দ কোথা থেকে আসছে খুঁজে দেখতে নিচের তলায় চলে এলো। কিন্তু সে নিচে গিয়ে কিছুই খুঁজে পেল না। ওর কাছে মনে হচ্ছে যে এই চিৎকারের শব্দটা বাড়ির বাইরে থেকে আসছে। সে তখন বুকে আরো সাহস জুগিয়ে বাড়ির দরজা খুলে বাইরের দিকে এগিয়ে গেল। বাইরে এসে দেখে তার সামনে ঘুটঘুটে অন্ধকার, ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। রাতের বেলায় বৃদ্ধ চাচার জ্বালানো কিছু মোমবাতি এখনো জ্বলছে, কিন্তু বেশিরভাগই একদম শেষের দিকে। সেখান থেকে একটা ছোট্ট মোমবাতি নিয়ে আসিফ ঘরের বাইরে বেরিয়ে এলো, আর চিৎকারের শব্দ যেদিক থেকে আসছে সেদিকে হাঁটা শুরু করলো। সে শব্দ অনুসরণ করে হাঁটতে হাঁটতে আসিফ ঠিক সে বিকেলবেলায় আসা পাহাড়ের কিনারায় চলে এসেছে। পরক্ষণেই সে আতঙ্কিত হয়ে পড়ল, কারণ সে চিৎকারের শব্দ যে পাহাড়ের সেই কবরের থেকে আসছে। আসিফের বুক কাঁপতে লাগলো। সেই স্থানে আর এক মুহূর্ত না থেকে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে আসলো সে। বাড়ির ভেতরে এসে আসিফ জোরে জোরে দম ফেলছে। বাড়িতে থাকা বৃদ্ধ চাচা, দারোয়ান কিংবা আয়েশা কেউই জানে না যে আসিফ বাইরের দিকে চলে গিয়েছিল। আর এদিকে আসিফ যখন বাইরে গিয়েছিল শব্দ অনুসরণ করে, তখন ওদের দোতলার ঘরের বারান্দায় একটা বিড়ালের ডাকে আয়েশার ঘুম ভেঙে যায়। ওদের রুমের বারান্দাটা ছিল একদম খোলা, কিন্তু ঘর এবং বারান্দার মধ্যে একটা কাঁচের দরজা ছিল। তাই যদি কেউ ঘরের থেকে বারান্দায় যেতে চায় তাহলে অবশ্যই তাকে কাঁচের দরজা খুলে যেতে হবে। কিন্তু কোনোভাবেই বাইরে থেকে এই দোতলার বারান্দায় আসার কোনো রাস্তা নেই। তাহলে এখানে বিড়াল কি করে এলো?
আয়শা যখন ঘুম থেকে উঠেই বারান্দায় একটা বিড়ালের ছায়া দেখতে পেল, সে উঠে গিয়ে বারান্দার দরজাটা খুলে দিল। বিড়ালটা বেশ বড় আকৃতির ছিল আর মিশমিশে কালো রঙের। বিড়ালটা আয়শাকে দেখে জোরে একটা ডাক দিয়ে 2 তলার থেকে এক লাফ দিয়ে নিচের অন্ধকারে মিলিয়ে গেল। আয়শা ওটার পেছন পেছন এগিয়ে বারান্দার কার্নিশের কাছে এসেও নিচে তাকিয়ে কোথাও সেটাকে খুঁজে পেল না। আর পুরো বিষয়টা আয়শার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। সে ওখানে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে নিজের ঘরে ফেরত এলো। ঘরে ফেরত আসার পর সে হঠাৎই খেয়াল করলো যে আসিফ খাটে নেই। আসিফকে খোঁজার জন্য আয়শা ঘর থেকে বেরিয়ে এসে নিচের তলার দিকে তাকায়, তখন দেখতে পায় যে আসিফ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আসিফকে দেখে আয়শা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এরপর তাকে জিজ্ঞেস করে, হাই আসিফ, তোমার কি হয়েছে? তুমি এত জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছো? আর তুমি এত রাতে এখানেই বা কি করছো? তোমার কি শরীর খারাপ লাগছে? কিছু হয়েছে? না না, আমার কিছু হয়নি। তুমি আমার সাথে ওপরে চলো। এই রাত করে তোমার নিচে থাকাটা ঠিক হবে না। আসিফের কথা শুনতে শুনতে তাদের পেছনে থাকা বাড়ির মেইন দরজায় কিসের জন্য একটা শব্দ হলো। আসিফ বাড়িতে ঢোকার সময় ভয় পেয়ে তাড়াহুড়োর মধ্যে আর বাড়ির দরজা লাগাতে পারেনি। আয়শা দেখতে পেল সেই কালো বিড়ালটি বাড়ির দরজার সামনে দিয়ে হেঁটে গেল। এক মুহূর্তের মধ্যেই সে বিড়ালটা অন্ধকারে আবারও গায়েব হয়ে গেল। হঠাৎ আয়শা খেয়াল করলো যে দূরে কি যেন একটা জ্বলন্ত বস্তু দেখা যাচ্ছে। আয়শা ঠিক বুঝতে পারছিল না যে সেই জ্বলন্ত বস্তুটা কি। ও আসিফকে বলল, আসিফ, দেখো না বাইরে কি যেন জ্বলছে। কোথায়? কি চলছে? আমি তো কিছু দেখছি না। দেখো, বাড়ির মেন গেটের বাইরে কি যেন একটা জ্বলন্ত বস্তু রয়েছে। তোমার আর বাইরে কিছু দেখতে হবে না। তুমি তাড়াতাড়ি আমার সাথে উপরে চলো তো। না আসিফ, আসলে বাইরে কোনো একটা জ্বলন্ত বস্তু রয়েছে যা আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। আয়শা, তুমি চলো আমার সাথে। এখানে থাকতে হবে না। আর এই পরিবেশ ভালো লাগছে না। তুমিই ঠিক বলেছিলে, এই বাড়িতে কোনো একটা সমস্যা রয়েছে। আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো। তুমি এখন আমার সাথে এই জায়গা থেকে চলো। আসিফ আয়শাকে জোর করে হাত ধরে টেনে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। কিন্তু তারা যখন সিঁড়ির মাঝামাঝিতে পৌঁছেছে তখন পেছন থেকে জোর করে দরজা বন্ধ হয়ে যাওয়ার একটা শব্দ হলো। আয়শা আর আসিফ দুজনেই পিছনে ঘুরে তাকালো। পিছনে তাকিয়ে তারা যা দৃশ্য দেখতে পেল তা তারা নিজেরাই বিশ্বাস করতে পারছিল না। তারা দেখতে পেল একজন মহিলার শরীরে জ্বলজ্বল করে আগুন জ্বলছে। আগুনের তাপে তার শরীরে বিভিন্ন অংশ থেকে মাংস গলে গলে পড়ছে। সে চিৎকার করছে আর বলছে, আমাকে ওরা মেরে ফেলেছে, তোমাদেরও মেরে ফেলবে, তোমরা এখান থেকে চলে যাও। এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে আয়েশা ভয় পেয়ে চিৎকার করতে যায়, কিন্তু আসিফ আয়েশার মুখ তার হাত দিয়ে চেপে ধরে। নীরবে তারা এই দৃশ্য দেখে গেল এবং ভয় ভীতির সাথে দ্রুত তাদের কক্ষে ফিরে গেল। আয়েশা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। সে তখনও কিছুই বুঝে উঠতে পারছে না যে ঠিক কি হলো। তার পুরো শরীর ভয় কাঁপছিল। আসিফ যত সাহস নিয়েই থাকুক না কেন, সে যে ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে ভয় পেয়েছে তা তার চেহারাতেই স্পষ্ট ফুটে উঠেছিল। ঘরে ঢোকার পর আয়েশাকে খাটে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে আসিফ। বারবার সূরা আর কালেমা পড়ে আয়েশা আর নিজের বুকে ফুঁক দিচ্ছে। ওরা ততক্ষণে এটা বুঝে গিয়েছিল যে এই বাড়িতে অবশ্যই এমন কিছু ঘটেছে বা কিছু রয়েছে যে স্বাভাবিক নয়। তারা এটা বুঝতে পারছিল না যে তারা যখন এই বাড়িতে এসেছিল তখনই কেন চাচা কিংবা ওই দারোয়ান তাদের এই বিষয়ে সতর্ক করেনি, কেন তাদের এই বাসাতেই থাকতে বলা হয়েছে। আর তারা চাইলে তো পারত আসিফ আর আয়েশাকে এই বাসায় থাকতে না দিতে। আসিফের মাথায় এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সেই রাতে আসিফ আর আয়েশা কেউই আর ঘুমাতে পারেনি। তারা শুধু অপেক্ষা করছিল কখনই ভয়ঙ্কর রাত শেষ হবে। ওরা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভোর হলে তারা এই জায়গায় আর এক মুহূর্তের জন্য থাকবে না। রাস্তা বন্ধ থাকুক আর যাই হোক, এখান থেকে তাদের বের হতেই হবে। তাদের এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আকাশে সূর্য উঠতে শুরু করেছে। ভোরের আলো ফুটে উঠছে। এই দীর্ঘ সময় পরে আয়েশাও কিছুটা স্বাভাবিক হয়েছে। আয়শা, তুমি সবকিছু গুছিয়ে ফেলো। এত কিছুর পরে আর এই জায়গায় থাকা যায় না। কাল রাতে যা হলো তা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। আমি জানি যে কালকে রাতের ঘটনায় তুমি অনেক ভয় পেয়েছো, কিন্তু তোমার নিজেকে এখন সামলে নিতে হবে। আমাদের এই জায়গা থেকে যে করে হোক বের হয়ে যেতে হবে এখন। দেখেছো, আমি তোমাকে আগেই বলেছিলাম এই জায়গাটা আমার কাছে কেমন যেন অদ্ভুত আর রহস্যময় মনে হচ্ছিল। পরিবেশ আর মানুষ কোনোটাই সুবিধার মনে হচ্ছিল না। হ্যাঁ, তুমি ওঠো।
দারোয়ান এবং বৃদ্ধ চাচা ঘুম থেকে ওঠার আগেই আমরা এই রিসোর্ট ছেড়ে চলে যাব। রাস্তায় পৌঁছালে কোনো না কোনো মানুষ বা গাড়ি ঘোড়া পাওয়াই যাবে। যেভাবেই হোক না কেন আমাদের এখান থেকে বের হতে হবে। আসিফ এবং আয়শা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে। ভয়ে তাদের বুক কাঁপছে, কিন্তু যেমন একটা নিরীহ প্রাণী পর্যন্ত কোণঠাসা হয়ে গেলে তার জীবন বাঁচানোর তাগিদে অদম্য সাহস পায়, ঠিক সেভাবেই আসিফ আর আয়েশার মধ্যে কোত্থেকে যেন হঠাৎ করে আত্মবিশ্বাস আর সাহস এসে পড়ল। ওরা তখন দোয়া দুরুদ পড়ে বুকে ফুঁ দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। নিচে আসা মাত্রই তাদের নাকে সেই পুরা তীব্র গন্ধ আবার এসে লাগলো। বাড়ির ভেতরে সেই গন্ধটা যেন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হলো। দরজা জানলা একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। আশেপাশের জিনিসপত্র বাতাসে পড়ে যাচ্ছে এদিক ওদিক, কিন্তু কোথাও এই বৃদ্ধ চাচা কিংবা দারোয়ানকে দেখতে পেল না তারা। আর আসিফও মনে মনে চাচ্ছিল বের হয়ে যাওয়ার সময় তাদেরকে কেউ যেন না দেখে ফেলে। আসিফ আর আয়েশা রিসোর্ট থেকে বের হয়ে আসে। বুকের ভেতরে প্রচন্ড ভয় থাকার কারণে আস্তে থেকে দ্রুত এর পরে দৌড়াতে শুরু করলো ওরা দুজন। পাহাড়ের রাস্তা দিয়ে নামতে অনেক সময় সহজ মনে হলেও পাহাড় তো, রাস্তার পরিমাণ তো কম না। একবারে দৌড়ে বা হেঁটে নামা কারোর পক্ষেই সেভাবে সম্ভব না। আয়েশা আর আসিফ ওরকম দৌড়তে দৌড়তে নামতে গিয়েও ভালো পরিমাণে সময় পেরিয়ে গিয়েছে। তার মধ্যেও তাদের হাতে ঘড়ি না থাকায় আর ফোনে চার্জ না থাকায় সঠিক সময় বুঝে উঠতে পারছিল না। আন্দাজ করা যায় যে মোটামুটি এখন সকাল 10টা কি তার বেশি বেজে গেছে। এতটা সময় পর তারা দুজন পাহাড় থেকে নামতে সক্ষম হয়েছে। পাহাড় থেকে নামতেই তারা কিছু মানুষের আনাগোনা দেখতে পেল। মানুষের এই আনাগোনা দেখে আয়েশা আর আসিফ দুজনেই একটু স্বস্তি পেল। তারা পাশে থাকা একটা চায়ের দোকানে গিয়ে বসল। দুজনেই যে বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে তা তাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। এত জোরে দৌড়ানোয় তাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চায়ের দোকানদার তাদেরকে দেখেই বুঝতে পারল যে তারা বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছে। ভাই মনে হয় অনেক হারছেন, পাহাড়ের উপর থেকে অনেক মেহনত করে নেমেছেন। আপনি আপনার বউ নিয়ে বসেন, আমি পানি দিই আপনারে, আগে পানি খেয়ে নেন। যে একটু পানি দেন তো, খুবই উপকার হয়। আরে বাপু, ঠান্ডা হয়ে এখন বলেন তো, আপনি এত উদ্বিগ্ন হয়ে কোথায় থেকে এসেছেন? দেখে তো মনে হয় না আমাদের এলাকার মানুষ। ঢাকা থেকে ঘুরতে এসেছেন নাকি? জি ভাই, আমি ঢাকা থেকে আমার স্ত্রীকে নিয়ে এখানে হানিমুনের জন্য এসেছিলাম, কিন্তু এসে এক বিপদে পড়ে গিয়েছি। আমরা যেখানে উঠেছিলাম সেই রিসোর্ট মোটেও সুবিধার ছিল না। রিসোর্টের মধ্যে কোনো মানুষ ছিল না, ছিল শুধু এক বৃদ্ধ চাচা ও দারোয়ান। রিসোর্ট ছিল অনেক পুরনো এবং পাহাড়ের একদম উপরে। মনে হয় না বেশি মানুষের আনাগোনা সেখানে হয়ে থাকে। আমরা ঢাকা থেকে না বুঝেই সেখানে নিজেদের থাকার জন্য বুকিং করে ফেলি এবং সেই থেকেই শুরু হয় আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই রিসোর্টের মধ্যে শুধু আমি আর আমার স্ত্রী ছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর থেকে আমাদের সাথে নানা রকমের রহস্যময় এবং আধ্যাত্মিক ঘটনা ঘটতে থাকে, যা একদমই বিশ্বাস করার মতো না। আমার স্ত্রী প্রথমে মাঝে মাঝেই চিৎকারের শব্দ শুনতে পেত, কিন্তু এই শব্দ আমি প্রথমে না শুনতে পেয়ে ওর কথায় গুরুত্ব দেইনি। কিন্তু পরে আমি নিজেও এইসব শব্দ শুনতে পাই এবং জানতে পারি যে এইসব শব্দ এক কবর থেকে উঠে আসছে। আর তারপরে আমি আর আমার স্ত্রী যে দৃশ্য দেখেছি তা কল্পনার বাইরে। আমি বলে বোঝাতে পারবো না। আপনি হয়তো আমাদের এইসব কথা বিশ্বাস করছেন না, কিন্তু এইসব ঘটনা আমাদের সাথে আসলে ঘটে গিয়েছে। সেখানে মানুষের আকৃতির জ্বলন্ত এক মানুষ আছে, কিন্তু যাই আছে তা কখনোই জীবিত হতে পারে না। এখানে কোনো মানুষ থাকতে পারে না। আমি এবং আমার স্ত্রী এইসব দৃশ্য দেখে নিজের স্বাভাবিক চিন্তা শক্তি একদম হারিয়ে ফেলেছিলাম। ওই জায়গা থেকে এখন আমরা কোনো মতে পালিয়ে এসেছি। আমার মনে হয় না আপনারা ওই বাড়িতে বুক দিয়েছিলেন, কারণ ওই বাড়িতে কেউ থাকে না। আপনারা কোনো রিসোর্টে যান নাই ভাই, ওইটা মোল্লা বাড়ি। ওই বাড়িতে এখন আর কেউ থাকে না। ওই বাড়ির সবাই 20 বছর আগে গায়ে আগুন লাইগা মইরা গেছে। মোল্লা বাড়িতে হঠাৎ করে একদিন কি থেকে কি হয়ে যায় কেউ জানতে পারে না। আশেপাশের মানুষ বলে মোল্লা সাহেব নাকি তার বউকে হঠাৎ করে একদিন ভীষণ মারধর করে, আর ওই মাইর খাইয়া মোল্লা সাহেবের বউ অজ্ঞান হইয়া পইরা যায়। পরে মোল্লা সাহেব আর দারোয়ান বুঝতে পারে যে তার বউ মইরা গেছে। এই লাশ চাপা দেওয়ার জন্য মোল্লা সাহেব তার বউয়ের লাশ আগুনে পুইরা ফেলে। এইসব কিছুই তার দারোয়ান নিজ চোখে দেখেছিল। তাদের কোনো সন্তান ছিল না, সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল। কিন্তু মানুষের মুখে কথাটা আসে যে মোল্লা সাহেব নাকি তার বউকে হত্যা করার পরে শান্তিতে থাকতে পারে নাই। তার বউয়ের আত্মা নাকি মাঝে মাঝেই তার বাড়িতে আসতো, তারে ভয় দেখাই যাইতো, তার হত্যার প্রতিশোধ নিতে চাইতো।
আসলে সত্য মিথ্যা কেউই জানে না, কিন্তু কিন্তু কিছুদিনের মধ্যেই মোল্লা সাহেব নিজেও নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। আর তাকে বাঁচানোর জন্য তাদের দারোয়ান নাকি অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে বাঁচাতে পারেনি। মানুষের মুখে শুনেছি যে তাকে বাঁচাতে গিয়ে নাকি ওই দিন দারোয়ান নিজেও আগুনে পুড়ে মারা গিয়েছে। তাদের বাড়ির পেছনে কবর আছে। মোল্লা সাহেবের শরীরে আগুন লাগলেও তার পুরা শরীর পুইরা ছাই হয়েছিল না, কারণ তাকে দারোয়ান বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তারে বাঁচাইতে গিয়া দারোয়ান পুইরা ছাই হয়ে গেল। দারোয়ান মরার পরও নাকি মোল্লা সাহেবের শরীরে জান ছিল, কিন্তু তার বাড়ির আশেপাশে কেউ না থাকায় এই বাড়িতে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তা কেউ বুঝতে পারেনি, আর কেউ তাকে সাহায্যের জন্য হাতও বাড়িয়ে দিতে পারেনি। অবশেষে তার প্রাণ হারাইতে হয়েছে। পরে যখন মানুষ ওই বাড়ি থেকে কোনো মানুষের যাতায়াত না পেয়ে খবর নিতে যায়, তখন দেখে সবকিছুই ছাই হয়ে গেছে। মোল্লা সাহেবের মৃত শরীর অর্ধপুরা অবস্থায় বাড়ির গেটের সামনে পড়েছিল। এলাকার লোকজনই তার লাশ তাদের বাড়ির পেছনের কবর দিয়ে দেয়। সেই থেকে বাড়ি বন্ধ, মানুষের যাওয়া আসা নাই বললেই চলে। কিন্তু মানুষের মুখে শোনা যায় যে ওই বাড়ির আশেপাশে দিয়ে যাতায়াত করার সময় নাকি বাড়ি থেকে এক এক সময় চিৎকারের শব্দ পাওয়া যায়। বাড়ির আশেপাশে নাকি এখনো পুরা মানুষের গন্ধ আছে। আবার অনেক মানুষ তো এমনও বলে যে দারোয়ান নাকি এই পাহাড়েই ঘুরে বেড়ায়। কিন্তু ওই বাড়ি থেকে আরো সামনে একটি রিসোর্ট রয়েছে, সেইখানে ভালোই মানুষের আনাগোনা আছে। ঢাকা এবং বিভিন্ন শহর থেকে যখন মানুষ ঘুরতে আসে এই পাহাড়ে থাকলে তারা ওই রিসোর্টেই যায়। আমার মনে হয় আপনারা আপনার থাকার ব্যবস্থা ওই রিসোর্টেই করেছিলেন, কিন্তু ভুল করে মোল্লা বাড়িতে চলে গিয়েছেন।